এর ভিতরে যে ট্রান্সপন্ডার থাকে সেই ট্রান্সপন্ডার কি করে দুর্বল সিগন্যালটাকে আবার পুনরায় সবল করে তোলে। মনে করো তুমি দৌড়াচ্ছ দৌড়াচ্ছ দৌড়াতে দৌড়াতে কি হবে, হাঁপিয়ে যাবে না? তখন যদি মনে করো তোমাকে গ্লুকোজ খাওয়াই দেওয়া হয় তাহলে কি হবে, আবার গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পড়ছিলাম। আমরা গত ক্লাসে মাধ্যমসমূহ পড়েছি, অর্থাৎ গাইডেড মিডিয়াম অর্থাৎ কেবলগুলো পড়েছি, তারগুলো, কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার এবং ডাটা ট্রান্সমিশন মোড পড়েছি। আজকে আমরা আলোচনা করব তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া বা আনগাইডেড মিডিয়া, এগুলো আমরা আলোচনা করব। এই তারবিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়াগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। এই 3টা বিষয় আজকে আমরা আলোচনা করব। এখন এই ওয়্যারলেস মিডিয়া কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে কি যে সব জায়গায় কি তারের সাহায্যে সংযোগ দেওয়া সম্ভব নয়, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর যে গঠন অনুসারে দেখা যায় কোথাও রয়েছে নদী, পাহাড়, পর্বত, এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য, বা শহর এলাকায় দেখা যায় যে এত বিল্ডিং রয়েছে, সব জায়গায় তারের সাহায্যে কানেকশন দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। তার জন্য কি এই ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা হয়। তাছাড়া পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও তারের সাহায্যে কানেকশন দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কি তারবিহীন মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, অর্থাৎ ডাটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে এটাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়, এবং ওই এলাকার রেঞ্জের মধ্যে যদি কোনো প্রাপক থাকে বা গ্রাহক থাকে, সে ওই সিগন্যালটা রিসিভ করে ডাটাকে উদ্ধার করতে পারবে। তাই আমরা দেখি তারবিহীন মাধ্যমগুলো ডিটেলস আলোচনা করি। করা হয়েছে কি কি? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। এটা তো পরে, এটা হচ্ছে প্রাপকের সংখ্যা ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করেছে। স্যার ওটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। আচ্ছা, একটা হাফ ডুপ্লেক্সের উদাহরণ দাও তো। স্যার হাফ ডুপ্লেক্সের উৎপাদন হচ্ছে স্যার এ বি কে যখন কোনো কিছু পাঠাবে তখন বি ওটা গ্রহণ করবে, কিন্তু ঠিক ওই সময়ে বি কিছু পাঠাতে পারবে না, পরবর্তী সময়ে বি ও ডাটা প্রেরণ করতে পারবে। এটা তো ব্যাখ্যা, একটা উদাহরণ দাও, এরকম বাস্তব জীবনে এরকম একটা ডিভাইসের উদাহরণ দাও যেটা হাফ ডুপ্লেক্সের মতো কাজ করে, ঠিক আছে? স্যার শেয়ারিটটা যখন আমরা কোনো কিছু পাঠাই তখন স্যার গ্রহণ করে, কিন্তু ঠিক ওই সময় তো স্যার কোনো কিছু পাঠানো যায় না, কিছুক্ষণ পরে আবার স্যার অন্য আরেক ফোন থেকে আবার পাঠানো যায়। এছাড়া কি আছে? ওয়াকি টকি। স্যার জি স্যার পুলিশে ব্যবহার করে। হ্যাঁ, পুলিশে ব্যবহার করে। মেঘনা বলো, মেঘনা আক্তার, স্যার বলেন। তুমি ফুল ডুপ্লেক্সের ব্যাখ্যা করো। ফুল ডুপ্লেক্স। স্যার ফুল ডুপ্লেক্সের বেলায় এ ও বি কে পাঠাতে পারবে এবং বি এ কে পাঠাতে পারবে, মানে দুজনেই দুজনকে পাঠাতে পারবে একই সময়, বলতে হবে একই সময়, ঠিক জি আছে? একই সময়। হ্যাঁ, গুড। নুসরাত জাহান, নুসরাত জাহান শোনা যাচ্ছে কথা আমার? নুসরাত জাহান ব্রডকাস্টের উদাহরণ দাও, ব্রডকাস্টের। নুসরাত জাহান ব্রডকাস্টের উদাহরণ দাও। নুসরাত জাহান পড়াশোনা করেনি, অথবা ক্লাসে জয়েন করে এই ব্রেকফাস্ট করতে গেছি। সাদিয়া আক্তার, ব্রডকাস্ট সিস্টেমের উদাহরণ দাও তো, ব্রডকাস্ট। সাদিয়া আক্তার। স্যার রেডিও, টেলিভিশন। গুড, ভেরি গুড। এরপর বলো সুরাইয়া আক্তার, সুরাইয়া আক্তার বলো। কেবলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? জেবা আক্তার বলো, জেবা। স্যার আমি বলি। না, যাকে জিজ্ঞেস করছি সে বলো। আচ্ছা, মাহিয়া বলো, মাহিয়া। স্যার কোয়েশ্চেনটা ঠিক মতো শুনতে পাইনি স্যার, আরেকবার বললে একটু ভালো হতো স্যার। কেবলকে কয় ভাগে ভাগ করছে, তার মাধ্যমকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? তার মাধ্যমকে 3 ভাগে ভাগ করা হয়েছে: টুইস্টেড পেয়ার কেবল,
অপটিক্যাল ফাইবার এবং কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল। জি স্যার। কোএক্সিয়াল কেবল কয় প্রকার? স্যার 2 প্রকার। কি কি? স্যার থিক নেট সম্পন্ন একটা আর একটা থিন নেট সম্পন্ন। ভেরি গুড। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কি চলাচল করে? আলোক সিগন্যাল না অ্যানালগ ডিজিটাল সিগন্যাল? আলোক সিগন্যাল। আচ্ছা, গুড। এরপর বলো, কে বলতে চেয়েছিল যেন? এবার বলো। ফারজানা হক শান্তা ফারজানা, বলতে চেয়েছিল স্যার। হ্যাঁ বলো। অপটিক্যাল ফাইবারের গঠন বলো, কয়টি অংশ নিয়ে গঠিত? ফারজানা। স্যার অপটিক্যাল ফাইবার 3টি অংশ নিয়ে গঠিত। কি কি? কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করি। সবাই খাতা কলম নাও, বই নাও। দেখো, তারবিহীন মাধ্যম কোথায় ব্যবহার করা হয়ে থাকে? দেখা যাচ্ছে শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়াম কোথায় ব্যবহার করা হয়? দূরবর্তী দুর্গম স্থানে এবং সমুদ্র উপকূলবর্তী দ্বীপ সমুদ্রের মধ্যে যোগাযোগের জন্য তারবিহীন মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে, কারণ এখানে তারের সাহায্যে কানেকশন দেওয়া কষ্টকর। এক্ষেত্রে কি করা হয়? ডেটাকে কি করা হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করা হয়, তারপর বায়ুমণ্ডলের মধ্যে এটা সঞ্চালন করা হয়। বুঝতে পেরেছ? তো বায়ুমণ্ডলে সঞ্চালন করলে কি হয়, যে একটা নির্দিষ্ট এই সিগন্যালটা একটা নির্দিষ্ট সীমানা বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ওই সীমানার মধ্যে যদি কোনো গ্রাহক থাকে, ওই গ্রাহক কি করবে? সেই ডাটাকে রিসিভ করতে পারবে। যেমন মনে করো, আমরা রেডিওর সাহায্যে কি করি? যে কোনো বাংলাদেশে যে কোনো স্থানে বসে বাংলাদেশের কোনো রেডিও অনুষ্ঠান শুনতে পারি। কারণ কি? তার রেঞ্জটা, ফ্রিকোয়েন্সিটা এমন ভাবে তৈরি যে বাংলাদেশের মধ্যে বা এর কাছাকাছি হলেও আমরা শোনা যায়, তাই না? ওই এরিয়ার মধ্যে যে ওর যে ফ্রিকোয়েন্সি, ওর রেঞ্জের মধ্যে থাকলে ওই স্থানে যদি আমরা রেডিও ব্যবহার করি, তাহলে রেডিওর সাহায্যে ওই সিগন্যালটাকে রিসিভ করে আমরা সেই অনুষ্ঠানটা শুনতে পারবো, তাই না? তাই এই তারবিহীন মাধ্যমকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগ। একটা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। রেডিও ওয়েভ হচ্ছে কত? 10 কিলোহার্টজ থেকে এর ডেটা ট্রান্সমিশনের যে এটা ফ্রিকোয়েন্সিটা 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে রেডিওর, ওই রেঞ্জটাকে বলা হয় কি? রেডিও ওয়েভ বলা হয়। বুঝতে পেরেছো? প্রতিটি কম্পিউটার একই ফ্রিকোয়েন্সিতে টিউন বা সেট করা হয়, যাতে অন্য কম্পিউটারগুলোর সঙ্গে তারা তথ্য আদান প্রদান করা হয়। অর্থাৎ যে কম্পিউটারগুলোর মধ্যে তথ্য আদান প্রদান করতে হবে তার ফ্রিকোয়েন্সি কি? ওই ফ্রিকোয়েন্সির সাথে মিলতে হবে। ঠিক আছে, তখনই সে ডাটাটা রিসিভ করতে পারবে। পাহাড় পর্বত বেষ্টিত অঞ্চল অথবা বহুতল ভবন বিশিষ্ট বড় বড় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের জন্য কি রেডিও ওয়েভ কমিউনিকেশন ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? যেখানে পাহাড়ি এলাকা রয়েছে, বহুতল ভবন রয়েছে বড় বড় শহরে, সেক্ষেত্রে কি তারের সাহায্যে কানেকশন দেওয়া কষ্টকর, সেক্ষেত্রে কি রেডিও কমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে কি পাহাড়ি এলাকায় কি করে? দুটি পাহাড়ের উপর কি করে, অথবা দুটি বড় বিল্ডিং এর উপর টাওয়ার বসানো হয়, তাই না? বা মনে করো আমাদের যে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে দেখো না, যে বিল্ডিং এর উপর কি টাওয়ার বসানো হয়, এটা কি ওয়্যারলেস সিস্টেম না? টাওয়ার বসানো হয়, ওই টাওয়ার টু টাওয়ারকে সিগন্যাল গুলো পাঠানো হয়, এবং ওই টাওয়ার থেকে কি, যে যারা ইউজার কাস্টমার তাদের কাছে সিগন্যাল গুলো আদান প্রদান হয়। কিন্তু প্রথমে তুমি যখন কোনো কল করবে, সেই সিগন্যালটা কোথায় যাবে? টাওয়ারে যাবে। ওইটাকে বলা হয় বেস স্টেশন, মানে মোবাইলের কথা বলছি। একইভাবে রেডিওর ক্ষেত্রে কি একটা বেস স্টেশন রয়েছে, টাওয়ার রয়েছে, সেই টাওয়ারে যাবে। ওই টাওয়ার থেকে কি তোমার রেডিওতে সেই সিগন্যালটা আসবে। এক্ষেত্রে কি দুটি পাহাড়ের উপর অথবা দুটি বড় বিল্ডিং এর উপর কি টাওয়ার বসিয়ে টাওয়ার টু টাওয়ার রেডিও লিংক স্থাপন করা হয় দুইটা টাওয়ারের মধ্যে। ঠিক আছে, যেমন এই যে একটা ছবি দেখা যাচ্ছে না, ঠিক আছে, এই এই টাওয়ার থেকে এই একটা টাওয়ার, মনে করো এইটা মনে করো প্রধান, আমাদের মনে করো আমাদের শাহবাগের রেডিও স্টেশন, এখান থেকে সিগন্যালটা সম্প্রচার করলো কোন একটা অনুষ্ঠান, তাহলে কি এই টাওয়ারের কাছে আসবে। এ কি করবে? মনে করো এই গ্রাহক, এই যে রেডিও গ্রাহক, ঠিক আছে, মনে করো এই গ্রাহক মনে করো এর কাছাকাছি আছে, এই টাওয়ারের কাছাকাছি, তাহলে এই সিগন্যালটা এখানে আসবে, এখান থেকে সে এখান থেকে ডাটাটা রিসিভ করতে পারবে। ক্লিয়ার? বলছে কি, জি স্যার। দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের জন্য রেডিও ওয়েভকে আকাশের আয়নোস্ফিয়ার পর্যন্ত পাঠানো হয়। অর্থাৎ এই সিগন্যালটা কোথায় যায়? আকাশের আয়নোস্ফিয়ার পর্যন্ত সিগন্যালটা
পাঠানো হয়। এটা কি অমনি ডিরেকশনাল, এই সিগন্যালটা কি অমনি ডিরেকশনাল অর্থাৎ বহুমুখিতা, অর্থাৎ চতুর্দিকে এই সিগন্যালটা ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছো? এবং এর ডাটা ট্রান্সমিশন স্পিড কত? 24 kbps, কিলো বিট পার সেকেন্ড। কে তে বড় হাতের কে কিলো, বি তে বিট, ছোট হাতের বি কি বিট, পি পার এস এস সেকেন্ড, কিলো বিট পার সেকেন্ড। দেখো এই যে ইয়েগুলো এককগুলো, ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন এই স্পিডের যে এককগুলো বা মেমোরি ক্যাপাসিটির যে এককগুলো যে ব্যবহার করা হয় কি বিট, বিট এককগুলো কি বিট, তারপর কি ধারণ ক্ষমতার এককগুলো মনে রাখো বা লিখে রাখো। বিট প্রথম হচ্ছে কি বিট, 0 অথবা 1 কে বলা হয় কি বিট, এক বিট, ঠিক আছে, ডিজিটাল সিগন্যালের 0 অথবা 1 হচ্ছে কি এক বিট। তারপর হচ্ছে কি বাইট, যদি কেটে যায় আবার ঢুকবে কিন্তু ক্লাসে, ঠিক আছে। জি স্যার। বাইট কি এক বাইট, এক বাইট হচ্ছে কত 8 বিটে, ঠিক আছে। এই 01 এর 8টা বিটের সমন্বয় হচ্ছে কত, 01 এর 8টা সমন্বয় হচ্ছে কি এক বাইট, ঠিক আছে। এক বাইট। হচ্ছে এক জি স্যার। বাইট। বাইট। বাইটের পরে কিলো বাইট, কেবি, কিলো বাইট, কে বড় হাতের বিও বড় হাতের, কিলো বাইট, ঠিক আছে। কেও বড় হাতের বিও বড় হাতের, সেটাকে বলা হয় কি কিলো বাইট। তারপর কি মেগাবাইট, এমবি, ঠিক আছে। জি স্যার। 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট। আবার 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1 মেগাবাইট। 1 মেগাবাইট সমান সমান 1024 কিলো বাইট। তারপর জি কি স্যার। 1 গিগাবাইট। তারপর হচ্ছে কি গিগাবাইট, জিবি, বড় হাতের জি বড় হাতের বি, গিগাবাইট। 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, ক্লিয়ার। জি স্যার। তারপর হচ্ছে টিবি, টিবি টেরাবাইট। টেরাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। তারপর কি বলতো, বলতে পারবে কেউ? পেটাবাইট। পেটাবাইট, পিটাবাইট, পিবি, বড় হাতের পিবি, পিটাবাইট। জি স্যার। তাহলে এককগুলো কি দেখো ধারাবাহিকভাবে, প্রথম হচ্ছে কি বিট, তারপর হচ্ছে কি বাইট, তারপর হচ্ছে কি বাইটের পরে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট এবং পেটাবাইট, ঠিক আছে। তাহলে জি স্যার। 8 বিটে 1 বাইট, 1024 বাইটে তারপর সবগুলো 1024 গুণন করে, ক্লিয়ার। প্রথমে হচ্ছে 8 বিট, তারপর সবগুলো 1024, 1024 বাইটে 1 কিলো, 1024 কিলো বাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে 1 পেটাবাইট, ঠিক আছে। তোমরা একটা কোশ্চেন বাসায় বসে অঙ্ক করবে, ঠিক আছে। তোমাদের জি স্যার। যার যার একটি হার্ড ডিস্ক রয়েছে, কম্পিউটারে হার্ড ডিস্ক রয়েছে যার ধারণ ক্ষমতা 80 টেরাবাইট, 80 টেরাবাইট, হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 80 টেরাবাইট। এই ধারণ ক্ষমতাকে কিলোবাইটে রূপান্তর করো, এই ধারণ ক্ষমতাকে কিলোবাইটে এবং বিটে রূপান্তর করো, ঠিক আছে। একসাথে দুইটা অঙ্ক। এই ধারণ প্রশ্নটা বুঝতে পারি নাই, কথাটা আগে ভেঙে ভেঙে আসছিল। তোমার একটি হার্ড ডিস্ক রয়েছে, হার্ড ডিস্ক আছে, ঠিক আছে, কম্পিউটারে। এই হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 80 টেরাবাইট, কত 80 টেরাবাইট। এই ধারণ ক্ষমতাকে কিলোবাইটে এবং বিটে রূপান্তর করো, কিলোবাইটে এবং বিটে রূপান্তর করো। অঙ্কটা করে তোমরা মেসেঞ্জারে দিয়ে দেবে, ঠিক আছে। জি স্যার। এই ধারণ ক্ষমতাকে কিসে কিসে রূপান্তর করতে হবে, কিলোবাইট এবং ক্লিয়ার, জি স্যার। কিলোবাইটে এবং বিটে রূপান্তর করব। 80 টেরাবাইট। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা আছে 80 টিবি। আচ্ছা, তাহলে দেখো এর বৈশিষ্ট্যগুলো কি, এটি অমনি ডিরেকশনাল মানে বহুমুখিতা, অর্থাৎ চতুর্দিকে সিগন্যালটা ছড়িয়ে যাবে, ফ্রিকোয়েন্সি কম, শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। রেডিও বা বেতার যন্ত্রে ব্যবহৃত হয়। পেজারে ব্যবহার করা, পেজার সিস্টেম কি, যেখানে শুধুমাত্র কোনো মেসেজ গুলোকে রিসিভ করতে পারবে তাকে বলে পেজার। ইন্টারনেটেও এটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। সুবিধা কি, এটি আকাশের আয়নোস্ফিয়ার পর্যন্ত যেতে পারে, ফলে এটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যেতে পারে, তাই না। বিবিসির অনুষ্ঠান আমরা শুনতে পারি, কেন, কারণ এটা আকাশের আয়নোস্ফিয়ার পর্যন্ত ছড়িয়ে দেয়, ওইখান থেকে আবার সিগন্যালটা বাধা পেয়ে দেখে আসে। রেডিও বায়ু ও শূন্য মাধ্যম
মাধ্যমে আলোর বেগে চলতে পারে, এটা আলোর বেগে চলাচল করতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এটি সঞ্চালিত হতে পারে। রেডিও ওয়েভ মাধ্যমে একসঙ্গে বেশি পরিমাণ ডাটা পাঠানো যায় না। অসুবিধা হচ্ছে কি, এটা বেশি পরিমাণ রেডিও ওয়েভ ব্যবহারের ফলে লিউকেমিয়া ও ক্যান্সার রোগ হয়। যদি কোনো কিছু অতিরিক্ত ব্যবহার ভালো না, যেমন মোবাইল ফোন ব্যবহার করো, তাই না, কখনোই বেশিক্ষণ ব্যবহার করবে না এবং একই সময় বেশিক্ষণ কথাও বলবে না, কারণ ওর যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, সুতরাং মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলবে না, মনে থাকবে। এরপর কি আছে, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের দেখো এর ডাটাটা, এটা কি মাইক্রোওয়েভ পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে যোগাযোগের জন্য কি মাইক্রোওয়েভ পদ্ধতি ব্যবহার করা হয়। পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের সাথে মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থার প্রধান অসুবিধা কি, গ্রাহক এবং প্রেরক এবং গ্রাহকের মধ্যে কোনো বাধা থাকা যাবে না, দুইটার মধ্যে কোনো অবস্টেকল থাকা যাবে না, বাধা থাকা যাবে না। প্রেরক যে পাঠাবে এবং যিনি রিসিভ করবে এই দুজনের মধ্যে কোনো বাধা থাকতে পারবে না। এটাও এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত দেখো, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। জিতে হলো গিগা হার্টজ। ঠিক আছে, এটা হলো ফ্রিকোয়েন্সির একক, হার্টজ, তারপর কিলো হার্টজ, মেগা হার্টজ। বেশিরভাগ ক্ষেত্রে 3 গিগাহার্টজ থেকে কত 30 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি এটা ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ কমিউনিকেশনে ব্যবহার করা হয় কত, কোন রেঞ্জটা এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে। 3 গিগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয়। এটা কি তার মানে কি কোনো বাধা থাকতে পারবে না, তার মানে কি সেটা সরল পথে চলে, যেহেতু বাধা পায় মাঝখানে তাই এটা আর চলতে পারে না। ঠিক আছে, এই যে দেখো, এই যে বড় ছাদে এরকম দেখা যায় না, টাওয়ার গুলো দেখা যায় না একটা নির্দিষ্ট দিকে, কথা বলো না। ঠিক আছে, আমরা বলি না ডিশ অ্যান্টিনা, এই যে অ্যান্টিনা গুলো কি ছাদের টাওয়ারের দিকে বসে, এগুলো ভিসেট বলা হয়, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। দেখো, এই মাইক্রোওয়েভ কমিউনিকেশনের এই ফ্রিকোয়েন্সিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে কত, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ইউএইচএফ, এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ। তারপর হচ্ছে কি এসএইচএফ এ কি সুপার হাই ফ্রিকোয়েন্সি 3 গিগাহার্টজ থেকে পরেরটা 30 গিগাহার্টজ। তারপরটা হলো কি এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, অতিরিক্ত 30 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর। উচ্চ ফ্রিকোয়েন্সির জন্য মাইক্রোওয়েভের ব্যান্ডউইথ বেশি, অর্থাৎ বেশি পরিমাণ ডাটা আদান প্রদান করা যায় এবং গতিও বেশি। ব্যান্ডউইথ বেশি মানে কি ডাটা ট্রান্সমিশন স্পিড বেশি এবং গতি বেশি। এটা হচ্ছে 3টা ফ্রিকোয়েন্সি রেঞ্জ মাইক্রোওয়েভ কমিউনিকেশনের। ঠিক আছে, এখন দেখো এই মাইক্রোওয়েভকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি, দেখো ভূপৃষ্ঠের ইয়েটা ট্রান্সমিটার এবং রিসিভারকে ভূপৃষ্ঠে বসানো। এখানে একটা ছবি দেখা যাচ্ছে না, যে পৃথিবীর উপর প্রান্তে কি ট্রান্সমিটার এবং রিসিভার থাকবে, এদের মাঝখানে কোনো বাধা থাকতে পারবে না, অর্থাৎ একই দৃষ্টিরেখায় থাকবে, ট্রান্সমিটার এবং রিসিভার একই দৃষ্টিরেখায় থাকবে, এটাকে বলা কি লাইন অফ সাইট। ঠিক আছে, একই দৃষ্টিরেখায় থাকবে, এদের মধ্যে যেন কোনো বাধা থাকতে না পারে। যেহেতু মাইক্রোওয়েভ কি সরল পথে চলে, তাই এদের মধ্যে কোনো যদি বাধা থাকে, অবস্টাকল থাকে, তাহলে কি সিগন্যালটা সে রিসিভার রিসিভ করতে পারবে না। এটা কত 1 থেকে 50 মাইল পর্যন্ত হতে পারে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কোনো বাধা না থাকলে কত দূরত্বে ডাটাটা ট্রান্সমিট করতে পারবে, 1 থেকে 50 মাইল পর্যন্ত। এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। আরেকটা হচ্ছে স্যাটেলাইট ব্যবহার করা হয়। এই যে দেখো আকাশের স্যাটেলাইট, বাংলাদেশের স্যাটেলাইট আছে না এখন, তাই না, এই স্যাটেলাইট থেকে আকাশে থাকে। এখন দেখো স্যাটেলাইট মাইক্রোওয়েভ ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য আদান প্রদান করা হয়, বা এটাকে বলা হয় কি কৃত্রিম উপগ্রহ বলা হয়। এই কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট গুলো ভূপৃষ্ঠ থেকে কত দূরত্বে থাকে, 36,000 কিলোমিটার জিও সিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়। ঠিক আছে, জিও সিনক্রোনাস অরবিটে এটা ঘুরতে থাকে। মহাশূন্যে বা স্পেস অবস্থা স্যাটেলাইট তথ্য পাঠানো বা রিসিভ করার জন্য এক ধরনের ডিশ অ্যান্টেনা ব্যবহার করা, বা এটাগুলোকে বলে কি ভিস্যাট। এই যে নিচে ভূপৃষ্ঠে যেটা থাকবে, ঠিক আছে, ডিশ অ্যান্টেনা, এটাকে বলা হয় কি ভিস্যাট বলা হয়। আর এটা হচ্ছে কি স্যাটেলাইট। ভিস্যাট মানে কি ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, এখান থেকে সিগন্যালটা পাঠানো হবে কি স্যাটেলাইটে। এর সিগন্যালটা কত ফ্রিকোয়েন্সি কত 6, 8 বা 11 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি পাঠানো হয়। যখন সিগন্যালটা উপরের দিকে যাবে স্যাটেলাইটের দিকে, তখন বলা হয় কি আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। এবং এই স্যাটেলাইটের মধ্যে কিছু ডিভাইস থাকে যেটাকে বলে ট্রান্সপন্ডার। যখন সিগন্যালটা পাঠানো হয় এই সিগন্যালটা কি দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, এর ভিতরে যে ট্রান্সপন্ডার থাকে সেই ট্রান্সপন্ডার কি করে, দুর্বল সিগন্যালটাকে আবার পুনরায় সবল করে তোলে। মনে করো তুমি দৌড়াতে কি হবে, হাঁপিয়ে যাবা না? তখন যদি মনে করো তোমাকে গ্লুকোজ খাওয়াই দেওয়া হয়, তাহলে কি হবে, আবার সবল হয়ে যাবা। একইভাবে সিগন্যালটা যখন দূরে যাবে তখন এটা কিছুটা দুর্বল হয়ে পড়ে, তখন
স্যাটেলাইটের মধ্যে কিছু ডিভাইস রয়েছে যার নাম হচ্ছে কি ট্রান্সপন্ডার। এই ট্রান্সপন্ডারের কাজ হচ্ছে কি দুর্বল সিগন্যালকে রিসিভ করে এটাকে শক্তিশালী করে 4, 5 বা 7 গিগাহার্টজে সিগন্যালে রূপান্তর করে পাঠানো হয়, যা ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি নামে পরিচিত। বুঝতে পেরেছ? তাহলে স্যাটেলাইটে কিভাবে ডাটা কমিউনিকেশন করা হয়? ভিস্যাট থেকে সিগন্যালটা যাবে, এটাকে বলে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। স্যাটেলাইটের কাছে এসে স্যাটেলাইট কি করবে? তার ট্রান্সপন্ডারের সাহায্যে সেই দুর্বল সিগন্যালটাকে পুনরায় কি করা হয়? শক্তিশালী করে, কিন্তু পুনরায় একেবারে অ্যাকুরেট করতে পারে না, ফ্রিকোয়েন্সিটাকে একটু কম হয়, আবার পাঠানো হয়। ঠিক আছে? যার কাছে সিগন্যালটা পৌঁছানো দরকার, যে ভিস্যাট ওই ভিস্যাট রিসিভ করবে আবার, এটাকে বলা কি ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। নিচের দিকে যখন যাবে সেটা হচ্ছে কি ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। তাহলে মাইক্রোওয়েভটাকে এর সিগন্যাল ফ্রিকোয়েন্সিকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কি সুপার হাই ফ্রিকোয়েন্সি, এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। আর মাইক্রোওয়েভ কমিউনিকেশন দুই প্রকার, একটা হচ্ছে কি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। বুঝতে পেরেছ? এরপর কি রয়েছে আমাদের? দেখো, তাহলে মাইক্রোওয়েভের ব্যবহার কোথায় ব্যবহার করা হয়? সেলুলার কমিউনিকেশনে ব্যবহার করা হয়, ডিশ টিভির সিগন্যালে ব্যবহার করা হয়, ওয়াইম্যাক্স কমিউনিকেশনে, জিপিএস সিস্টেমে, আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। সুবিধা কি? বেশি পরিমাণ ডাটা আদান প্রদান করা যায়, এর ব্যান্ডউইথ বেশি, দ্যাট মিনস ডাটা ট্রান্সমিশন স্পিড বেশি, এর গতি বেশি। তারপর অসুবিধা কি? ট্রান্সমিশন পথে কোনো বাধা থাকা যাবে না, অত্যন্ত ব্যয়বহুল, তুষারপাত, ভারী বর্ষণ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স দ্বারা প্রভাবিত হতে পারে। এরপর কি রয়েছে? ইনফ্রারেড। ঠিক আছে? ইনফ্রারেড হলো কি এক ধরনের তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, যা আলোক বিমের সাহায্যে ডাটা আদান প্রদান করা হয়। আগে কি মোবাইল ফোনে কি ব্যবহার করতো? এখন তো আমরা নেট ব্যবহার করে ফাইল ট্রান্সমিট করি, তাই না? ইন্টারনেট ব্যবহার করে বা অন্যান্য আরো অ্যাপস রয়েছে যার সাহায্যে আমরা কি করি? ফাইল ট্রান্সমিট করি। কিন্তু আগে কিভাবে করা হতো? যে ইনফ্রারেড ব্যবহার করতো, কিন্তু ইনফ্রারেডের রেঞ্জটা খুবই কম দূরত্বের মধ্যে ডেটা আদান প্রদান করা হয়, 10 মিটারের মধ্যে। ঠিক আছে? মোবাইল এই পদ্ধতি কি মোবাইল টু মোবাইল অথবা মোবাইল থেকে ল্যাপটপের মধ্যে ইনফ্রারেডের মাধ্যমে ফাইল ট্রান্সমিট করা হতো। এই সিগন্যাল ট্রান্সমিশনের জন্য এলইডি বা লাইট ইমিটিং ডায়োড বলা হয়। আর 10 মিনিট রয়েছে কিন্তু। আর এটাকে ইন্টারজেকশন লেজার ডায়োড ব্যবহার করা হয়ে থাকে। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 300 গিগাহার্টজ থেকে কত? 400 গিগাহার্টজ পর্যন্ত। ঠিক আছে? ইনফ্রারেড। এরপর কি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা কি? তাহলে আমরা যে 3টা মাধ্যম আলোচনা করেছি এটাও কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে পড়ছে। এছাড়া আরো ওয়্যারলেস কমিউনিকেশন রয়েছে কি মোবাইল নেটওয়ার্ক এবং হটস্পট রয়েছে। স্যার আমাদের বইয়ে তো 300 থেকে 440 হার্টজ। কি কোনটা? হ্যাঁ স্যার ওই যে ইনফ্রারেড হ্যাঁ 440 430 430 টা। আচ্ছা, এটা চেঞ্জ হয় তো, একেবারে তো ফিক্সড কাছাকাছি। হার্টজ পর্যন্ত। ওয়্যারলেস কমিউনিকেশন প্রয়োজনীয়তা, তাহলে কোথায় ব্যবহার করে ওয়্যারলেস কমিউনিকেশন? যেসব ক্ষেত্রে কি তার টানা জটিল, দূরহ, অর্থনৈতিকভাবে মোটেও সুবিধাজনক নয়, সে এলাকায় ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করা হয়। যেখানে বড় বড় পাহাড় পর্বত রয়েছে, সেক্ষেত্রে নদী সাগর দ্বারা কোনো ভূখণ্ড বিচ্ছিন্ন, সেক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করা হয়। মোবাইল ফোন যোগাযোগের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। সব ধরনের সামরিক এবং বেসামরিক বিমান সমূহ ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে কি যোগাযোগ করে, তাই না? তারপর বলছে কি ওয়্যারলেস কমিউনিকেশন বা নাসা সব বিশ্বের সব মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো তাদের ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে। গভীর সমুদ্রে জাহাজগুলোর সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, হাই স্পিড ইন্টারনেট সংযোগে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? তারপর ব্যবহারকারী চলমান অবস্থায় যোগাযোগের জন্য ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে। তার বা কেবল যেন চুরি না হয়ে যায়, তাই না? চুরি হয়ে যায় না বারবার, সেক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে। এরপর বলছে কি ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট অর্থাৎ যে এরিয়া বা স্থানের মধ্যে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায় তাকে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলা হয়। আমরা এবং এই ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট যেমন অর্থাৎ যেখানে কি রাউটার রয়েছে, এটা একটা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, তাই না? যেখানে রাউটার রয়েছে, তোমার এই হটস্পটের সাহায্যে হটস্পট ব্যবহার করে
ওয়াইফাই ব্যবহার করে তুমি কি করবে, এক ডিভাইসের সাথে আরেক ডিভাইস কানেক্ট করে তুমি নেট ব্যবহার করতে পারবে। বহনযোগ্য ডিভাইসগুলোর মধ্যে ল্যাপটপ, নোটবুক, পিডিএ, ট্যাব, স্মার্টফোন, এগুলোর সাহায্যে কি আমরা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট দ্বারা ইন্টারনেট কানেকশন দিয়ে থাকে, তাই না? তো এই ওয়্যারলেস ইন্টারনেট ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট, এটাকে বলে কি অ্যাক্সেস পয়েন্ট বলা হয়। দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর একটা হচ্ছে হটস্পট। ঠিক আছে, হটস্পট বলছে কি, হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক যা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে বহনযোগ্য ডিভাইস, ল্যাপটপ, পিডিএ, স্মার্টফোন এগুলোর মধ্যে ইন্টারনেট সংযোগ প্রদান করে। এই বহুল ব্যবহৃত তিনটি হটস্পট হচ্ছে কি, একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে কি ব্লুটুথ হটস্পট ব্যবহার করা হয়, ওয়াইফাই আমরা ব্যবহার করি এবং ওয়াইম্যাক্স ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে কি ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদানের জন্য কি ব্লুটুথ ব্যবহার করা হয়, কত 1 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথ হলো একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকল প্রযুক্তি। প্রোটোকল কাকে বলে, প্রোটোকল হচ্ছে কি সেট অফ রুলস। ঠিক আছে, প্রোটোকল মানে কি সেট অফ রুলস, যেমন কি টিসিপি আইপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি মানে কি ইন্টারনেট প্রোটোকল, এগুলোকে বলে কি প্রোটোকল, এক সেট রুলস, যে রুলস ব্যবহার করে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা আদান প্রদান করতে পারি। প্যান মানে কি, এখানে বলছে কি একটা শব্দ ব্যবহার করেছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অন্তর্গত ওয়্যারলেস প্রোটোকল প্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি মনে করো তোমার কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটার বা ল্যাপটপ সাথে অন্য একটা ল্যাপটপ, তারপর তোমার স্মার্টফোনের সাথে আরেকটা স্মার্টফোন, একাধিক স্মার্টফোনের মধ্যে আমরা কি করতে পারি, প্যান তৈরি করতে পারি, নেটওয়ার্ক তৈরি করতে পারি। ঠিক আছে, ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই ডিভাইসটি নামকরণ করা হয় কি ব্লুটুথ বলা হয়। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু দাগিয়ে রাখো। 802 IEEE 802.15, IEEE 802.15। IEEE পূর্ণ মিনিং কি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, তাকে বলা হয় কি IEEE। বুঝতে পেরেছ, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, তাকে বলা হয় কি IEEE। এর স্ট্যান্ডার্ড কত 802.15। এখন তোমার একটা সৃজনশীল কোশ্চেন আসলো, এই কথাটা উল্লেখ থাকলো, স্ট্যান্ডার্ডের কথা উল্লেখ করলো, তখন তোমাকে কোশ্চেন করবে কি উদ্দীপকে যে স্ট্যান্ডার্ডটির কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো বা আলোচনা করো। তাহলে কি বলবে, ব্লুটুথ। আমরা কি আবার জয়েন করব? আচ্ছা আমি দেখি কত সময় রয়েছে, তাহলে জয়েন করতে হবে কিনা দেখি। অনেক আজকে আর জয়েন করতে হবে না তাইলে, ঠিক আছে, কারণ অনেক পড়িয়েছি, এইটুকু পরে ভালো করে নেক্সট ক্লাসে আমরা কি করব, ওয়াইফাই ওয়াইম্যাক্সটা দেখি, ওয়াইফাই যদি পরে ফেলতে পারি ভালো, তারপর মোবাইল যোগাযোগ শুরু করব। দেখি ওয়াইফাই ওয়াইম্যাক্সটা একটু ধারণাতেই। এই ব্লুটুথকে দুই ভাগে, একটা পিকোনেট, একটা হচ্ছে স্ক্যাটার নেট। এর ব্লুটুথের পিকোনেট একটা হচ্ছে কি স্ক্যাটার নেট, তাদের ফিচারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, তারপর দেখবা যে কিছু ব্লুটুথের ভার্সন রয়েছে, তাদের ডাটা ট্রান্সমিশন রেট রয়েছে। এটা হচ্ছে কি ব্লুটুথের অসুবিধা কি, এটা কম দূরত্বে ডাটা আদান প্রদান করা হয় এবং ডাটা ট্রান্সফার রেট কি খুবই কম। ওয়াইফাই মানে কি ওয়্যারলেস ফিডিলিটি। ঠিক আছে, বাসায় তোমাদের এখন ওয়াইফাই রয়েছে না, ওয়াইফাই কি একটা নির্দিষ্ট রেঞ্জ রয়েছে। এই ওয়াইফাই এটা কি, এটা হচ্ছে কি যে ওয়াইফাই হলো কি একটা স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, WLAN বলা হয়, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই টেকনোলজির সাহায্যে পোর্টেবল মানে কি যেটা বহনযোগ্য ডিভাইস সমূহের মধ্যে কি করা হয়, অথবা স্মার্টফোন এবং বিভিন্ন স্থির কমিউনিকেটিং ডিভাইস সমূহের মধ্যে তারবিহীন ইন্টারনেট অথবা ল্যান সংযুক্ত করা যায়, রাউটার কানেক্ট নিয়ে। তাহলে ওয়াইফাই একটা রেঞ্জ তৈরি করা, ওয়াইফাই জোন বলা হয় এটাকে, তাই না, অর্থাৎ নির্দিষ্ট যে রেঞ্জটা এটাকে বলা হয় ওয়াইফাই জোন বলা হয়। এটার স্ট্যান্ডার্ড হচ্ছে কত IEEE 802.11, আর ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে কত 802.15। এই স্ট্যান্ডার্ড গুলো মনে রাখবা। তবে এই স্ট্যান্ডার্ড অনেকগুলো ভার্সন আছে, 802, 11A, 11B, 11G, N, SC, এগুলো। এর মধ্যে কি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কি 802.11 AC, 802.11 AC। মেসেজ দেখা যাচ্ছে 51টা, কিন্তু এখানে দেখা যাচ্ছে 43 জন পার্টিসিপেন্ট, 43 জন। ডাবল মেসেজ করবে না তোমরা, বুঝতে পেরেছো? প্রথমে জয়েন করেছিল 46 জন, ডাবল মেসেজ করবে না। 802.11 SC, এটা অনেকগুলো ভার্সনের মধ্যে কোনটা বেশি ব্যবহৃত হয়, 802.11 SC। অর্থাৎ বিভিন্ন
ডিভাইসের মধ্যে প্রিন্টার, মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন এগুলোর মধ্যে আমরা ওয়াইফাই বিল্ট ইন অবস্থায় থাকে আমরা কি করতে পারি, নেট কানেকশন দিতে পারি। ঠিক আছে, যে সকল ভবন এলাকায় তার ব্যবহারের সুযোগ কম সেখানে ওয়াইফাই দেওয়া হয়ে থাকে। ওয়াইফাই অসুবিধা কি, ডাটা ট্রান্সফারের বেশি ধীরগতি সম্পন্ন, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। আর ওয়াইম্যাক্সটা কি, ওয়াইম্যাক্স শব্দের অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা কি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওইটা হচ্ছিল কি ওয়্যারলেস ল্যান, WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাইটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয় ছোট এলাকার এরিয়ার মধ্যে। আর ওয়াইম্যাক্স হচ্ছে কি ওয়াইম্যাক্স এর পূর্ণ মিনিং ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা হচ্ছে কি যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ বিশাল এলাকার মধ্যে ইন্টারনেট, ওরা হচ্ছে কি মানে ইন্টারনেটের সেবা দিচ্ছে ওয়াইম্যাক্সটা, তাই না? ওয়াইম্যাক্স থেকে আমরা কানেকশন নিয়ে কি করতে পারি, আমরা ওয়াইফাই এটা ব্যবহার করতে পারি। ওয়াইম্যাক্স হচ্ছে কি বিশাল এলাকা জুড়ে এই ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে কত, IEEE 802.16, IEEE 802.16 হচ্ছে কি ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড। এর ডাটা ট্রান্সমিশন স্পিড কত, তারপর এখানে কি VoIP এর মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে, এর সাথে ডাটা ট্রান্সফার ছাড়া VoIP তে কি হয়, পূর্ণ মিনিং কি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে কম খরচে কথা বলা যায়। এখন এর রেঞ্জ কত, 10 থেকে 60 কিলোমিটার এরিয়া, এর মধ্যে ডাটা ট্রান্সমিট করবে। ডাটা ট্রান্সমিশন স্পিড কত, 30 মেগাবিট পার সেকেন্ড থেকে 1 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত। তোমরা ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্যটা দেখবে, একটা শখ রয়েছে, পার্থক্যটা ভালো করে করবে। অনেক সময় উদ্দীপক দেয়া থাকে, সেখান থেকে বলে কি যে এটা আলোচনা করো। ওয়াইম্যাক্স এ সিস্টেমের দুটি প্রধান অংশ থাকে, একটা হলো বেস স্টেশন থাকে, ঠিক আছে, বেস স্টেশন, আর হচ্ছে কি বেস ওয়াইম্যাক্স রিসিভার। এখানে এটা হবে রিসিভার, ওয়াইম্যাক্স রিসিভার। বাংলাদেশে আগে ছিল কি কিউবি, বাংলা লায়ন, ওয়াইম্যাক্স, তাই না? এগুলো ছিল না আগে, এখন তো অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে সরাসরি, তাই না? আগে ছিল কি এগুলো ওয়াইম্যাক্স ব্যবহার করতে হবে, কিউবি, তারপর হচ্ছে বাংলা লায়ন, ওয়াইম্যাক্স। বাংলা লায়ন কি এখন রয়েছে? নেই, তাই না? কিউবি, বাংলা লায়ন এই ওয়াইম্যাক্স ব্যবহার করতো। তাহলে এই দুটোর মধ্যে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে তোমরা পার্থক্য ভালো করে পড়বে। এর রেঞ্জ কত, এর স্ট্যান্ডার্ড কত, এটাকে কি বলে, ওয়্যারলেস ল্যান বলে, এটা হচ্ছে কি WMAN বলা হয়। এর স্ট্যান্ডার্ড 802.11, আর এটা হচ্ছে কি 802.16 ওয়াইম্যাক্স এর। আর ওয়াইফাই এর গতি কম, ওয়াইম্যাক্স